হ্যালো স্টুডেন্টস, আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের যেটা ক্লাসের বিষয় আমাদের ভয়গটস্কির সোসিও কালচারাল ডেভেলপমেন্ট। এটা আমাদের ইউজিসি নেট সেটের ক্ষেত্রে তো খুবই ইম্পর্টেন্ট, তার সাথে সাথে সিটেট এবং ইউজিসি নেট এডুকেশনের যে পেপার 2 আছে সেটার ক্ষেত্রেও কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। তো অবশ্যই চেষ্টা করবে মূলত এই ক্লাসটির সাথে কিন্তু সবাই যুক্ত থাকার, বা এই ক্লাসটিতে সবাই মূলত দেখার কিভাবে বিষয়গুলো হচ্ছে। একদম জিস্ট ধরেছি, পুরো বিষয়টাকে নিয়ে আলোচনা করেছি, একদম গল্পের মাধ্যমে ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি, যেখানে যেন কিনা তোমরা বোঝো সেটার উপরে। ঠিক আছে? তো আমরা একদম ক্লাসে ঢুকে যাচ্ছি। যারা যারা আমাদের ক্লাসে আগে যুক্ত হওনি বা প্রথম ক্লাসটি করছো, অবশ্যই চেষ্টা করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার। তো আজকের ক্লাসে যা যা থাকবে, আমরা ইম্পর্টেন্ট কনসেপ্টগুলোকে প্রথমে ধরার চেষ্টা করবো। যে ধরনের ইম্পর্টেন্ট কনসেপ্টসগুলো আছে, ভয়গটস্কি যে ধরনের কনসেপ্টগুলো দিয়েছেন, তার সাথে সাথে তিনি সোসাইটি, ল্যাঙ্গুয়েজ এবং কালচারের ভিত্তিতে কী কী বলেছেন, কিভাবে এডুকেশনের ওপরে তার প্রভাব ফেলছে সেটাকে আমরা বোঝার চেষ্টা করব। এডুকেশনে কিভাবে ইমপ্লিকেশন হবে উদাহরণ সহযোগে বোঝার চেষ্টা করব। তার সাথে সাথে তার এই যে থিওরি আছে, এটা নিয়ে যে ধরনের ক্রিটিসাইজগুলো হয় সেগুলোকে ধরার চেষ্টা করব। এবং সবার শেষে আমরা পিয়াজে এবং ভয়গটস্কির যে থিওরি আছে সেগুলোর মধ্যে কী ধরনের পার্থক্য আমরা খুঁজে পাচ্ছি সেই জায়গাগুলোকেও ধরার চেষ্টা করব। তো আশা করব তোমরা একদম ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখবে। যারা ক্লাসে প্রথম আছো, তো আমাদের বিএসজি নেট সেট ক্লাসেস আমাদের ইউটিউব চ্যানেল আছে এবং তোমরা দেখতে পারবে, এটাই এই নামেই দেখবে। আমাদের অ্যাপ রয়েছে, প্লে স্টোরে গেলেই তোমরা পেয়ে যাবে। আমাদের টোটাল চ্যানেলটি পেপার 1 এবং পেপার 2 নেটের, এটার জন্যই ডেডিকেটেড করা। আর সম্পূর্ণ বিষয়গুলো দেখবে, আমাদের দেখবে এই যে ভিডিওসগুলো আছে সম্পূর্ণ কিন্তু ফ্রি অফ কস্ট থাকে। তো অবশ্যই চেষ্টা করবে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি করে নেওয়ার। আর হ্যাঁ, যারা যারা সিটেটের প্রিপারেশন নিচ্ছ, খুব তাড়াতাড়ি আমাদের সিটেটেরও ক্লাস শুরু হয়ে যাবে। এরপরে একটুখানি দেখো যে বিষয়টা আজকে আমাদের বিষয়, সেই জায়গাটা ঢুকে যাচ্ছি, ভয়গটস্কির থিওরি। তো এল.এস. ভয়গটস্কি তিনি মূলত খুব কম বয়সে মারা যান। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1896-এ এবং মারা গিয়েছিলেন 1934-এ। এবং খুব কম বয়সে 37-38 এরকম বয়সে তিনি মূলত মারা যান। এবং তিনি মূলত স্টাডি করেছিলেন লিঙ্গুইস্টিক এবং ফিলসফির ওপরে। তারপরে তিনি সাইকোলজিক্যাল রিসার্চে নিজেকে নিয়ে যান এবং মনোনিবেশ করেন, এবং তার ভিত্তিতেই আমরা বিভিন্ন ধরনের থিওরিগুলো পাই। যদিও বা সম্পূর্ণটাই যেহেতু রাশিয়ানে ছিল, তো সেটাকে যখন বিভিন্ন ভাষায় যখন সেগুলোকে ট্রান্সলেট করা হয়, কিছু কিছু মিনিং ডিস্টোর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যায়। তো যাই হোক, তো তার ফলেও যা যা পাওয়া গেছে সেগুলো কিন্তু সাইকোলজিক্যাল অ্যাসপেক্টে একটা বড় ভূমিকা পালন করে। তো সেই জায়গাগুলোকে আমরা ধরার চেষ্টা করবো। আর আমাদের পরীক্ষাতেও কিন্তু এই সাইকোলজিক্যাল অ্যাসপেক্টে কিন্তু প্রশ্ন আসে। তিনি মূলত 3টে বিষয়ের উপরে গুরুত্ব দিয়েছিলেন। একটা হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন, একটা হচ্ছে কালচার, আরেকটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তিনি কি বললেন যে প্রত্যেকটি লার্নিংয়ের ক্ষেত্রে বা যে কোনো প্রকার তুমি লার্ন করছো, সোশ্যালি ইন্টারাক্ট করলে সেটা বেটার আন্ডারস্ট্যান্ডিং হয়। মানে তিনি এক কথায় বোঝার চেষ্টা করলেন যে সমাজের সাথে যখন আমরা ইন্টারাক্ট করবো বা যোগাযোগ করবো বা সমাজের থেকে যখন লার্নাররা কিছু শেখার চেষ্টা করবে, সেই লার্নিংটা বেটার ম্যানারে হওয়ার সম্ভাবনা থাকে। তার সাথে সাথে কালচারকেও তিনি গুরুত্ব দিলেন, অর্থাৎ সংস্কৃতিরও একটা বড় ভূমিকা আছে। সংস্কৃতিকেও আমরা কিন্তু একটা বড় ম্যানারে নিজেদের নলেজকে ডেভেলপ করবার ক্ষেত্রে গুরুত্ব দিই। এবং তিনি ল্যাঙ্গুয়েজকেও ধরলেন, এবং ল্যাঙ্গুয়েজকে তিনি বললেন অ্যাজ এ টুল, যে এই যে আমরা ইন্টারাক্ট করছি, এই যে সোশ্যাল কালচার এগুলোর সাথে যে ইন্টারাক্ট করছি, সেই ইন্টারাকশনটা ল্যাঙ্গুয়েজের থ্রুতে আমাদের কাছে আসছে। অর্থাৎ তিনি বললেন যে ল্যাঙ্গুয়েজের থ্রুতে তুমি তোমার যে লার্নিংটা আছে বা লার্নাররা লার্নিংটা আছে সেটাকে ডেভেলপ করছে। সেটা কি করছে? ল্যাঙ্গুয়েজের থ্রুতে করছে এই ডেভেলপমেন্টটা। এর জন্য তিনি ল্যাঙ্গুয়েজকে গুরুত্ব দিলেন এবং ল্যাঙ্গুয়েজকে অ্যাজ এ টুল হিসাবে কিন্তু প্রায়োরিটি দিলেন। মাথায় রাখবো আমরা। এবার আরও কিছু থট তিনি আনলেন, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, যেটাকে আমরা জেডপিটি বলি বা অনেকে জিপিটিও বলবে। তো এইটা আমরা বলে থাকি। একটা হচ্ছে স্ক্যাফোল্ডিং, আরেকটা আমরা পেয়ে যাই হচ্ছে এমকেও, অর্থাৎ মোর নলেজেবল আদার্স। এটা কি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টটাকে, এটা আমি পরবর্তী মানে এই ক্লাসেরই নেক্সট সেকশনে আমি এটাকে ডিটেলসে আলোচনা করেছি। তবু এখানে একটু আমি উদাহরণ সহযোগে একটু তোমাদের বোঝাই। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট কি বলতো? জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বলতে বা জিপিটি বলতে বা জেডপিটি বলতে বোঝায় যে একজন লার্নারের ধরে নাও ইন্ডিপেন্ডেন্টলি কতটা শিখতে পারে, এবং তাকে সাহায্য দিয়ে যখন আমরা তাকে সাহায্য করব তার ভিত্তিতে সে কতটা শিখতে পারবে। এই যে দুটোর মধ্যে তার যে দায়রাটা,
বা তার যে একটা লেভেলটা, এই জায়গাটাকে জোন ধরা হয়। এই জায়গাটাকে ভয়গর্সকি কি বললেন? জোন বললেন, যে সে ইন্ডিপেন্ডেন্টলি কতটা শিখতে পারবে। যেমন ধরে নাও এই যে আমি তোমাদেরকে পড়াই, ঠিক আছে, প্রতিনিয়ত ইউটিউবে এসে পড়াচ্ছি, তো এটাতে ধরে নাও তুমি নিজের থেকে কতটা শিখতে পারছো আর আমার পড়ানোর পর তুমি কতটা শিখতে পারছো, এই যে দায়রাটা, এটাকে ভয়গর্সকি বললেন জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এবার স্ক্যাফোল্ডিং কি বললেন? স্ক্যাফোল্ডিং বললেন যে এই যে দায়রাটা যখন নির্ধারণ হয়ে যাবে, এবার ধরে নিচ্ছি তোমাকে একটু আমার পুশ করতে হবে বা একটু তোমাকে আমার শেখাতে হবে, এবং যখন আমি তোমাকে একটু শিখিয়ে দেবো তারপরে তুমি বেটার ম্যানারে সমস্ত কাজ করতে পারবে। এটাকে তিনি বললেন স্ক্যাফোল্ডিং। এই জায়গাটাকে খুবই ইম্পর্টেন্ট, মাথা রাখবে। এখানে টিচারদের ভূমিকা কিন্তু অনেক থাকে। টিচাররা এখানে কিন্তু অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসাবে কাজ করে এবং টোটাল বিষয়গুলোকে ইনস্ট্রাকশনের মাধ্যমে ধরানোর চেষ্টা করে যে কীভাবে কি করতে হবে। মাথায় রাখবো আমরা এই স্ক্যাফোল্ডিংয়ে কিন্তু টিচার একদম কনস্ট্যান্ট কিন্তু কোনো রকমভাবে সাহায্য করে যাবেন না, যে একদম সে প্রথম থেকে শেষ পর্যন্ত টিচারই সমস্ত কিছু বুঝিয়ে যাচ্ছেন, এমনটা কিন্তু টিচার করবেন না। একটা দায়রা পর্যন্ত দেখবেন যে লার্নারের কতটুকু পর্যন্ত তাকে পুশ করলে লার্নার বেটার ম্যানারে বুঝতে পারবেন, তার ভিত্তিতে সে নতুনভাবে শিখতে পারবে। এই দায়রাটাকে নির্ধারণ করা, এটাই আমরা কিন্তু স্ক্যাফোল্ডিংয়ের মাধ্যমে কিন্তু দেখতে পারি। এই স্ক্যাফোল্ডিংটা কারা করবেন? যারা কিনা মোর নলেজেবল আদার্স, যাদের কিনা মোর নলেজ আছে একজন স্টুডেন্ট বা লার্নার বা একটি বাচ্চার থেকে। এবং স্বাভাবিক ব্যাপার, সেটা মা বাবা হতে পারে, টিচার হতে পারে, যে কেউ হতে পারে, যারা কিনা অন্য একটি বাচ্চার থেকে একজন লার্নারের থেকে তার বেশি নলেজ আছে। এই যে দেখো, এই যে আমি তোমাদের পড়াতে এসেছি, তুলনামূলকভাবে তোমরা যারা ক্লাস করছো একটু হলেও আমার থেকে তুলনামূলকভাবে একটু হলেও কম জানো, এবং সেই জায়গাতে আমার নলেজ তুলনামূলকভাবে বেশি আছে, এবং আমি এই নলেজটাকে তোমাদের সাথে শেয়ার করছি এবং তোমরা এই ক্লাসে এসে সেটাকে বোঝার চেষ্টা করছো। তার মানে আমি হয়ে গেলাম এমকেও, অর্থাৎ মোর নলেজেবল আদার। এবং আমি তোমাকে স্ক্যাফোল্ডিং করাচ্ছি, অর্থাৎ একটা বিষয়কে পার্ট করে সেই অনুসারে তোমাদেরকে ধরানোর চেষ্টা করছি এবং সেই অনুসারে তোমরা ধরার চেষ্টা করছো। এবার তোমরা এমন অনেকেই আছো যারা কিনা কোনো বিষয় যেখানে কিনা আমার সাহায্য দরকার হবে না, ওখানে তোমরা নিজেরাই শিখতে পারবে। ওই জায়গাটাকে মূলত বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট লার্নিং। ওই জায়গাটাই কিন্তু জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের মধ্যে ধরা হচ্ছে, যে একজন লার্নার নিজের থেকে কতটা শিখতে পারছে এবং তাকে কতটা সাহায্য করতে হচ্ছে, এই নির্ধারণটা, এটা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট হিসাবে কিন্তু ধরা হয়ে থাকে। একটা ছবির সাহায্যে আমরা বিষয়টাকে একটুখানি বুঝি। দেখো, জেডপিটি, স্ক্যাফোল্ডিং আর এমকেওটাকে যদি আমরা বুঝতে চাই, এই ছবিটা খুব একটা বেটার উদাহরণ হতে পারে। দেখো, ইনি একজন টিচার আর এটি হচ্ছে একজন লার্নার। তো জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টে টিচার দেখতে পাচ্ছি আমরা লার্নারকে কিছু কম্পিউটারে কিছু একটা হয়তো সফটওয়্যার চালানো বা কম্পিউটার কীভাবে চালাতে হয় সেটা শেখাচ্ছেন। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টে ধরা হবে, মানে টিচার দেখবেন যে লার্নারকে কতটা নিজের থেকে সে শিখতে পারছে, কতটাতে টিচারের সাহায্য দরকার, এটা জেডপিটিতে নির্ধারণ হয়, জোন অফ প্রক্সিমালে নির্ধারণ হয়। এবার সেটা যখন নির্ধারণ হয়ে যায় বা সেটা যখন ডেভেলপমেন্ট আমরা দেখতে পারি, যার ভিত্তিতে আমরা লার্নারদের ডেভেলপমেন্টের সম্ভাবনাটাকে লক্ষ্য করতে পারি, যে হ্যাঁ লার্নারের এটা সম্ভাবনা আছে ডেভেলপমেন্ট হওয়ার। এরপরে আসবে হচ্ছে স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিংয়ে কী করবে টিচার? মূলত বিভিন্ন প্রেক্ষিতে দেখবে যখনই লার্নার আটকে যাচ্ছে বা লার্নার কোনো একটা বিষয়কে বুঝতে পারছে না, তো টিচার এখানে ওই বিষয়টাকে বোঝানোর চেষ্টা করবে, ধরানোর চেষ্টা করবেন যে আচ্ছা এটাকে না তুমি এইভাবে করো তাহলে ঠিক হয়ে যাবে, বা এটাকে এইভাবে করো। এই জায়গাটাকে বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং। এই জায়গাটা কি বলা হচ্ছে? স্ক্যাফোল্ডিং। ঠিক আছে? তো এখানে কিন্তু টিচার কনস্ট্যান্ট সাহায্য করেই যাবেন, মানে একদম শেষ পর্যন্ত করবেন এমনটা নয়, লার্নারদেরকে বোঝানোর ওপরে তিনি গুরুত্ব দেবেন। হ্যাঁ, হতে পারে লার্নার খুব সহজে বুঝে গেল, তাহলে সেই জায়গাগুলো টিচার সেখান থেকে সরে আসবেন, অর্থাৎ যতটা সময় পর্যন্ত তার রিকোয়ারমেন্ট থাকবে ততক্ষণ টিচার কি করবেন? লার্নারকে শেখানোর চেষ্টা করবেন। এবার যে কেউ তো আর লার্নারকে শেখাতে পারে না, তুলনামূলকভাবে যে বিষয়টা শেখানো হচ্ছে সেই বিষয়টার কেউ থাকেন যার কিনা ওই বিষয় সম্পর্কে বেটার নলেজ আছে। এই জায়গাতে আসে হচ্ছে এমকেও বা মোর নলেজেবল আদার। টিচারেরা স্বাভাবিক ওই পার্টের মধ্যে পড়ে, বা বাবা মা পড়তে পারে, বা যে কোনো সিনিয়র ব্যক্তি পড়তে পারে। এবার অনেকেই আমরা এটাকে না এজের ভিত্তিতে ডিফাইন করি, যে এজের ভিত্তিতে হয়তো বা ডিফাইন করে মোর নলেজেবল আদার্সকে, না, নলেজের ভিত্তিতে। দেখো, ওর জন্যই বলেছে মোর নলেজেবল আদার, অর্থাৎ নলেজ হতে পারে যে একজনের বয়স কম কিন্তু নলেজ বেশি তোমার থেকে, সে তোমাকে কিছু একটা শেখাচ্ছে, তো সেই ব্যক্তিকেও তুমি কিন্তু মোর নলেজেবল আদার্সের মধ্যে ধরবে। তো এই জায়গাটাকে ভয়গর্সকি কিন্তু সামনে আনলেন এবং বললেন এই যে এসপেক্টসগুলো, এগুলোর ভিত্তিতেই একটা লার্নিং প্রপার ম্যানারে হচ্ছে। আচ্ছা, ক্লাসের মাঝে একটুখানি আমি বলি, আমাদের তোমরা সবাই জানো আমাদের ফ্রি ক্লাসেস মূলত প্রতিনিয়ত আসে।
এবং পরীক্ষা সামনে রয়েছে, ধরে নাও জুলাই আগস্টের দিকে পরীক্ষা হয়ে যাবে, বা ধরে নাও যে সেই ক্ষেত্রে পরীক্ষার তোমাদের ডেট পড়ে যাবে। তো স্বাভাবিক ব্যাপার, এই যে আমাদের ক্লাসেসগুলো যে আসে বিভিন্ন ধরনের আমরা মক টেস্ট অ্যাপের মধ্যে দিই, সেগুলোর ইনফরমেশন কীভাবে পাবে বা ফ্রি ক্লাসের ইনফরমেশন কীভাবে পাবে। তো অবশ্যই চেষ্টা করবে আমাদের এই গ্রুপটাতে, এই যে হোয়াটসঅ্যাপের যে গ্রুপটা আছে এটাতে যুক্ত থাকার। এটা হোয়াটসঅ্যাপ গ্রুপের কিউআর কোড, যারা যারা ডেস্কটপে বা ল্যাপটপে দেখছো তারা কিউআর কোডটাকে স্ক্যান করে সেই অনুসারে গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো, বা স্ক্রিনশট, যারা মোবাইলে দেখছো স্ক্রিনশট করে এটাকে স্ক্যান করে কিউআর কোডটাকে স্ক্যান করে তোমরা আমাদের গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। আর যারা স্ক্যান করতে পারো না তারা দেখবে ডেসক্রিপশন বক্সে, এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের এই গ্রুপেরই লিঙ্ক দেওয়া আছে, সেখানে জাস্ট টাচ করে জয়েন হয়ে যাবে। আর তোমাদের জন্য বলি, গ্রুপটা কিন্তু একদম প্রাইভেট গ্রুপ, মানে হচ্ছে যেটা হচ্ছে কমিউনিটি গ্রুপ যেটাকে বলা হয়। কেউ কারো নম্বর দেখতে পারবে না, কিন্তু ডিসকাশন খুব ভালোভাবে হয়। বিভিন্ন কোশ্চেন আমি সেখানে দেখবে যেই ধরনের কোশ্চেনগুলো নিয়ে অনেক ধরনের প্রবলেম ধরে সেই কোশ্চেনগুলোকে পোস্ট করি, ক্লাস কবে আসছে সেটা ইনফরমেশন দিই। অবশ্যই চেষ্টা করবে গ্রুপে যুক্ত থাকা, দেখবে তোমরাই অনেক পরবর্তীকালে দেখবে তোমরাই অন্য বন্ধুদের অ্যাড করবে এখানে। কারণটা হচ্ছে তোমরা আর কোনো গ্রুপে এতটা ফেসিলিটি পাবে না যতটা আমাদের গ্রুপে রয়েছে, রেগুলার ফ্রি ক্লাসেসের জায়গাগুলো। তো চেষ্টা করবে গ্রুপে থাকার। আবার আমরা আমাদের ক্লাসে ঢুকে যাই। এবার ভয়গটস্কি কি বললেন, ভয়গটস্কি কতগুলো টার্মকে ইউজ করলেন তার যে থিওরি আছে তার থিওরিকে সামনে আনার ক্ষেত্রে। প্রথমত একটা টার্মকে তিনি ইউজ করলেন, যেটা হচ্ছে কোঅপারেটিভ। কোঅপারেটিভ মানে কি? অপারেট করা, মানে একই সাথে ধরে নাও যে অনেক কয়জন মিলেমিশে আছে, মিলেমিশে কোনো একটা বিষয়কে শেখার চেষ্টা করছে, ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে কোঅপারেটিভ লার্নিং। এইটার উপরে ভয়গটস্কি গুরুত্ব দিলেন যে একজন লার্নার শুধুমাত্র যে তাকে আমরা ট্রায়াল আর এররের মাধ্যমে চাপিয়ে দিলাম যে ট্রায়াল আর এরর করে করেই সে সব কিছু শিখবে, মানে হচ্ছে ভুল করবে তার ভিত্তিতে শিখবে, ভুল করবে তারপর শিখবে, এমনটা না। অনেক সময় বন্ধুদের থেকেও বা তার অন্যান্যদের, অন্য যে কোনো ব্যক্তি হতে পারে তাদের থেকেও কিন্তু নিতে পারে, শুধু বন্ধু এমন নয়, কোনো সিনিয়র থেকেও কোনো একটা পরামর্শ নিয়ে তার সাথে মিলেমিশে একটা বিষয়কে শিখতে পারে। তো এই জায়গাটাকে তিনি বললেন। তিনি আরও বললেন যে অ্যাসিস্টিভ লার্নিং, অর্থাৎ কোনো একটা লার্নিংকে যখন মূলত অ্যাসিস্টিভ করা হচ্ছে বা কোনো একটা লার্নিং কীভাবে হবে সেটাকে জায়গা দেওয়া হচ্ছে যে এই ভিত্তিতে করলে বেটার লার্নিং হবে, এটাকেও তিনি গুরুত্ব দিলেন। তিনি আরও গুরুত্ব দিলেন কোলাবোরেশন, মিলেমিশে। ধরে না অনেকজন আছে মিলেমিশে কোনো একটা বিষয়কে ধরার চেষ্টা করছে, তো এটাকেও তিনি বললেন যে কোলাবোরেশন লার্নিংও কিন্তু একটা বড় ভূমিকা পালন করে লার্নিংকে বেটার থেকে বেটার করবার ক্ষেত্রে। কারণ কোলাবোরেশন লার্নিংয়ে আমরা কোলাবোরেটিভ ওয়েতে বিভিন্ন বিষয়কে শিখি বা কোলাবোরেটিভ ওয়েতে বিভিন্ন জায়গাগুলোকে ধরার চেষ্টা করি বা বিভিন্ন জায়গাগুলো বা বিভিন্ন থটগুলোকে আনার চেষ্টা করি। এরপরে তিনি বললেন রেসিপ্রোকাল টিচিং। রেসিপ্রোকাল টিচিং কি? একটা প্রপার স্ট্র্যাটেজিকে মেনটেন করা হবে টিচিংয়ের ক্ষেত্রে, যে কী ধরনের স্ট্র্যাটেজি মেনটেন করা হবে, সেখানে কি ডিসকাশন হবে নাকি ডিসকাশনের পরে সেটাকে অ্যাসেস করা হবে, বিভিন্ন ধরনের একটা স্ট্র্যাটেজি থাকবে। এটাকে আমি ডিটেলসে পড়াচ্ছি, ওর জন্য দেখবে এটা আলাদা কালারে রেখেছি, এটাকে আমি পরে পড়াচ্ছি, এই ছকটার পরেই এটাকে পড়াবো। তারপরে থাকবে হচ্ছে পিয়ার টিউটরিং। পিয়ার টিউটরিং বলতে কি বোঝায় বলো তো? যেমন দেখবে আমাদের গ্রুপই ধরে নাও, আমাদের গ্রুপের মধ্যে যখন তোমরা জয়েন করবে, যে গ্রুপটার আমি একটু আগে কথা বললাম, দেখবে ওখানে প্রতিনিয়ত কোশ্চেন আমি ডিসকাশনের জন্য দিই, ওখানে সবাই মেসেজ করে এবং সবাই সবার নিজস্ব থটগুলোকে দেওয়ার চেষ্টা করে যে স্যার এই প্রশ্নের উত্তর এটা হবে। যখন আমি উত্তরটা অন্য কিছু একটা হয়তো বা দিলাম যেটা তোমার মতের সাথে মিললো না, দেখবে অনেকে প্রশ্ন করে স্যার এটা কেন হলো, ওটা কেন হলো না, এবং সেটা নিয়েও দেখবে অন্যরা আবার ডিসকাশন করে। তো এই যে পিয়ার টিউটরিং, অর্থাৎ মিলেমিশে, অর্থাৎ বন্ধুদের সাথে মিলেমিশে যখন কোনো একটা বিষয়কে শেখার চেষ্টা করা হচ্ছে, সেটা হচ্ছে পিয়ার টিউটরিং। এবার রেসিপ্রোকাল টিচিংয়ে যেটা তোমাদের বললাম আমি, রেসিপ্রোকাল টিচিংয়ে যেটা হয় সেখানে আমরা দেখতে পারি একটা স্ট্র্যাটেজিকে মেনটেন করা হয়। সেটাকে এখানে দেখো বলছে রেসিপ্রোকাল টিচিং ইজ এ টিচিং। এটা এমন একটা টিচিং যেখানে টিচিং লার্নিং প্রসেস যেখানে একটা স্ট্র্যাটেজিকে মেনটেন করা, ইন হুইচ স্টুডেন্ট টেক্স টার্ন অ্যাক্টিং অ্যাজ এ টিচার ইন স্মল গ্রুপ। বলছে একটা ছোট্ট একটা গ্রুপে স্টুডেন্টরাই অ্যাজ এ টিচারের মতো বিভিন্ন বিষয়গুলোকে বক্তব্যের আকারে ধরার চেষ্টা করে। তারা দেখে যে এই বিষয়টাকে আমি কতটা বলতে পারছি বা কতটা এই বিষয় সম্পর্কে আমার ধারণা ক্লিয়ার রয়েছে, ক্লারিফাই করবার চেষ্টা করে। তারা বক্তব্যটাকে সামারাইজ করবার চেষ্টা করে, সারাংশ বলার চেষ্টা করে। যেমন এই যে আমি তোমাদের এই যে বিষয়টাকে পড়াচ্ছি, এই বিষয়টাকে পড়ানোর পরে ধরে নিচ্ছি তোমার একটা বন্ধুদের গ্রুপ আছে, সেখানে তুমি ওই গ্রুপের মধ্যে একটা অ্যাজ এ টিচারের মতো তুমি সবাইকে বোঝানোর চেষ্টা করলে যে দেখ এটা না এরকম ছিল না, এটা না এরকম ছিল, এটাকে এইভাবে বলা হয়েছিল, এই জায়গাটা এরকম। এই যে তুমি একটা ক্লারিফাই করলে, সামারাইজ করলে, তার ভিত্তিতে কিছু কোশ্চেন আসলো এবং সেই ভিত্তিতে কি কি উত্তর হতে পারে সেই জায়গাগুলোকে প্রেডিক্ট করলে, এই যে প্রপার স্ট্র্যাটেজি, এইটাকেই রেসিপ্রোকাল টিচিং হিসাবে ধরা হয়ে থাকে।
ঠিক আছে? তো মাথায় রাখবো স্টুডেন্ট আর টট, তো স্টুডেন্টরা যারা আছে স্টুডেন্ট আর টট কি বলেছে 4 টিচিং স্ট্র্যাটেজিস দ্যাট দে অ্যাপ্লাই হোয়েন অ্যাক্টিং অ্যাজ এ টিচার ইন দেয়ার গ্রুপ। তাদের যে গ্রুপ আছে, হ্যাঁ, পিয়ার গ্রুপিং যেখানে তারা পড়ছে, সেখানে যখন তারা একসাথে মিলেমিশে পড়ছে তখন তারা এই 4টে স্ট্র্যাটেজিকে কিন্তু ফলো করতে পারে। সামারাইজিং, ক্লারিফাইং, কোশ্চেনিং এবং প্রেডিক্টিং। একটা বিষয় যা তারা পড়ছে সেটাকে সামারাইজ করতে পারে তারা অন্যদেরকে, অন্যরাও যেন সেই ভিত্তিতে বুঝতে পারে। তার জন্য ধরে নিচ্ছি এ নামক একটি স্টুডেন্ট আছে, সে বিষয়টাকে ভালোভাবে বুঝে গেছে, বি নামক স্টুডেন্টের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তো এখানে তারাই তাদের মানে গ্রুপের মধ্যে কি করবে, সামারাইজ করবে। এ কি করবে, সামারাইজ করে দেখানোর চেষ্টা করবে, ক্লারিফাই করার চেষ্টা করবে যে দেখো এটা না এই রকম ছিল, এই রকম বিষয়। এই জায়গাগুলো রেসিপ্রোকাল টিচিং এর মাধ্যমে কিন্তু আমরা দেখতে পারি। এবার ভয়গটস্কি যে বিষয়গুলোর উপরে গুরুত্ব দিয়েছে, মূল পার্টে কিন্তু ঢুকে গেলাম আমরা, একটু ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবে। ভয়গটস্কি যেটার উপরে গুরুত্ব দিলেন, ভয়গটস্কি বললেন যে থিওরি স্ট্রেস অন, তিনি বললেন যে সোশ্যাল ইন্টারাকশন ইন দ্য ডেভেলপমেন্ট অফ কগনিশন, বলছে জ্ঞানীয় বিকাশের ক্ষেত্রে যদি আমরা জ্ঞানীয় বিকাশটাকে লক্ষ্য করি, তিনি বললেন যে জ্ঞানীয় বিকাশের ক্ষেত্রে সোশ্যাল ইন্টারাকশন খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ সামাজিক যে ধরনের যোগাযোগ হবে, সমাজের সাথে স্টুডেন্টরা যত ভালো যোগাযোগ করতে পারবে তত ভালোভাবে তাদের যে জ্ঞানীয় বিকাশ সেটা হবে। তিনি বললেন, তিনি মানেটা আমাদের ভেতরে যে ধরনের মিনিংগুলো আমরা তৈরি করি, তিনি বললেন এটা কমিউনিটি কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি কি বললেন, হি বিলিভ স্ট্রংলি দ্যাট কমিউনিটি প্লেজ এ সেন্ট্রাল রোল ইন দ্য প্রসেস অফ মেকিং মিনিং। একটা বিষয়ের মানেকে তুলে আনতে হলে বা একটা বিষয়ের মানেকে বুঝতে হলে সেখানে কমিউনিটি কিন্তু একটা বড় ভূমিকা পালন করে, সংস্কৃতি সেখানে একটা বড় ভূমিকা পালন করে। সংস্কৃতির মাধ্যমেই একটা বিষয়কে মানেটা আমরা বুঝতে পারি। এই জায়গাটাকে তিনি বললেন যে স্টুডেন্টরা যখন কিছু একটা বুঝবে, কোনো একটা বিষয়কে মানেটাকে ধরার চেষ্টা করছে, সেখানে সংস্কৃতির কিন্তু একটা বড় ভূমিকা আছে। সোশ্যাল লার্নিং টেন্ড টু প্রসিড ডেভেলপমেন্ট, বলছে সোশ্যাল লার্নিংটা কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হলো ডেভেলপমেন্টের প্রেক্ষিতে। ঠিক আছে? তো তিনি ভয়গটস্কি কি করলেন, সোশ্যাল লার্নিং অর্থাৎ সামাজিকভাবে শিক্ষা যেটা, সেটার উপরে গুরুত্ব দিলেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে। একই কথা ভয়গটস্কি যেটা বলেছেন, কালচারাল এফেক্টিং কগনিটিভ ডেভেলপমেন্ট, তিনি যেটা বারবার বলেছেন যে আমাদের কালচার মূলত প্রভাব ফেলে কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে, বা কগনিটিভ যে ধরনের বৃদ্ধি আছে বা জ্ঞানীয় বিকাশ আছে সেই জায়গাটার উপরে। বলছে ভয়গটস্কি প্লেসেস কনসিডারেবলি মোর এমফাসাইজ অন সোশ্যাল ফ্যাক্টর কন্ট্রিবিউটিং কগনিটিভ ডেভেলপমেন্ট। ওই যে বললাম, অর্থাৎ বিকাশের ক্ষেত্রে, কগনিটিভ জ্ঞানীয় বিকাশের ক্ষেত্রে সোশ্যাল ফ্যাক্টর কিন্তু একটা বড় ভূমিকা পালন করে। এবং তিনি আরেকটা বড় জায়গা করলেন যে রোল অফ ল্যাঙ্গুয়েজ ইজ ইন কগনিটিভ ডেভেলপমেন্ট, মানে রোল অফ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কগনিটিভ ডেভেলপমেন্টে ভয়গটস্কি কিন্তু এখানে ফুললি প্রায়োরিটি দিলেন যে ল্যাঙ্গুয়েজের ভূমিকা অনেক। যেখানে একটু বোঝো, যেখানে পিয়াজে কি বলছেন, পিয়াজে কিন্তু বলছেন যে ফিজিক্যাল এনভায়রনমেন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করে হচ্ছে, আর ভয়গটস্কি কি বলছেন, সোশ্যাল যে ধরনের ফ্যাক্টরস আছে তার সাথে যুক্ত হয়ে কিন্তু বিষয়গুলো লার্নাররা শেখে। তাহলে ভয়গটস্কি বলছেন যে ল্যাঙ্গুয়েজের পরে থট আসছে বা ল্যাঙ্গুয়েজের পরে বিষয়গুলো সম্পর্কে ধারণা আসছে, আর অন্যদিকে পিয়াজে কি বলেছিলেন যে আগে থট আসবে তারপরে ল্যাঙ্গুয়েজ আসবে, তাই না? দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। যারা যারা পেঁয়াজের যে ধরনের থিওরিগুলো আছে, যারা এখনো পড়নি বা একটু বুঝতে অসুবিধে হয়, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তাহলে সেই ক্ষেত্রে এই জায়গাটাকে আমি আরও বেটার ম্যানারে নিয়ে আসার চেষ্টা করবো, পেঁয়াজের একটা আলাদা ক্লাস করিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমাদের, যদি তোমাদের দরকার হয়। তো পেঁয়াজের ক্লাস দরকার হলে দেখো কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? তো চ্যাট সেকশনে না, কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের পেঁয়াজের উপরে ক্লাস তোমাদের দরকার হচ্ছে কিনা। তাহলে এইভাবে কনসাইজ ওয়েতে একদম ছবির সহকারে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো, দেখবে কোনো দিনও ভুলবে না, এমনভাবে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো সেটা জানাবে। তাহলে আমরা কি বুঝলাম, ভয়গটস্কি কি বললেন, ল্যাঙ্গুয়েজের উপর গুরুত্ব দিলেন। তিনি বললেন যে ল্যাঙ্গুয়েজের পরে ইন্টারাকশন বা ল্যাঙ্গুয়েজের পরে থট আসবে, ঠিক আছে? তো আর অন্যদিকে যদি পেঁয়াজের কথা দেখি, তিনি কি বললেন, থটের পরে কিন্তু ল্যাঙ্গুয়েজ আসবে, ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখবো। অ্যাকর্ডিং টু ভয়গটস্কির কথা মতো যদি দেখি আমরা, অ্যাডাল্ট আর ইম্পর্টেন্ট রোল। ভয়গটস্কির কথা মতো আমরা দেখলাম যে অ্যাডাল্টরা এখানে কিন্তু বড় ভূমিকা পালন করে, যেটা ওই যে আমরা বললাম না MKO, অর্থাৎ মোর নলেজেবল আদার্স। বলছে অ্যাডাল্টরা এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, একটা গুরুত্বপূর্ণ রোলকে প্লে করে লার্নিংয়ের ক্ষেত্রে। বাচ্চাদের বা লার্নারদের, মোর নলেজেবল আদার্সরা, তারা নানাভাবে চেষ্টা করে বিভিন্ন বিষয়গুলোকে পড়ানোর, এবং সেই ভিত্তিতে যারা
তুলনামূলকভাবে কম জানে, তারা সেই ভিত্তিতে বিষয়গুলোকে অ্যাকোয়ার করে তারা নিজেদের নলেজকে ডেভেলপ করবার চেষ্টা করে। যেমন এই যে ধরে নাও আমি ক্লাসটা করাচ্ছি, যেটা আমি আগেও বললাম, এই যে আমি ক্লাসটা করেছি একটু হলেও তোমাদের থেকে আমি একটু হলেও একটু আমার নলেজটা একটু বেশি আছে এবং সেই ভিত্তিতে আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি। তো এটাকেই বলছেন ভয়গটস্কি যে মোর নলেজেবল আদার্সের একটা বড় ভূমিকা আছে স্ক্যাফোল্ডিং এর ক্ষেত্রে, যেটা তোমাদের একটু আগে আমি স্ক্যাফোল্ডিংটাকে বোঝালাম। এবার যদি আমরা দেখি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, যেটা নিয়ে তোমাদের পরীক্ষাতে সব থেকে বেশি কনফিউশন হয়, যে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বলতে এখানে ভয়গটস্কি কি বুঝিয়েছেন, যেটা আমি ক্লাসের শুরুতেও বুঝিয়েছিলাম তোমাদের। বলেছে ভয়গটস্কি বলেছেন এ চাইল্ড ক্যান অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড হোয়াট এ চাইল্ড ক্যান অ্যাচিভ উইথ গাইডেন্স। বলছে একটি বাচ্চা ইন্ডিপেন্ডেন্টলি বা স্বাধীনভাবে একটা বিষয়কে কতটা বুঝতে পারবে এবং একটা বিষয়কে বুঝতে গেলে গাইডেন্সের তার কতটা দরকার হবে। এই যে জোনটা, তার যে এই যে সীমাটা, এই সীমাটাকে মূলত নির্ধারণ করা হয় এই জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের মাধ্যমে। এই জায়গাটাতে নির্ধারণ হয় যে একজন স্টুডেন্ট একাই কতটা করতে পারবে বা একাই নিজের থেকে কতটা শিখতে পারে, ইন্ডিপেন্ডেন্টলি কতটা শিখতে পারবে, নাকি তাকে সাহায্য দিতে হবে অন্যের যেন কিনা সে শিখতে পারে। এই জায়গাটার উপরে কিন্তু জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট গুরুত্ব দিল। ওটাই বলেছে যে ভয়গটস্কি সিম দ্য জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট অ্যাজ দ্য এরিয়া হোয়ার দ্য মোস্ট সেন্সিটিভ ইনস্ট্রাকশন অর গাইডেন্স শুড বি গিভেন। ভয়গটস্কি কি করলেন, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টকে একটা এরিয়া হিসাবে ধরলেন এবং যেখানে তিনি জানালেন যে কোন এরিয়াটুকুতে, অর্থাৎ একজন স্টুডেন্টের কোন এরিয়াটুকুতে তার সেন্সিটিভ ইনস্ট্রাকশন তাকে দিতে হবে, তাকে গাইডেন্স দিতে হবে, যার ভিত্তিতে সে বেটার থেকে বেটার লার্নিং করতে পারে। ঠিক আছে? তো দেখবে এই যে তোমরা নেটের প্রিপারেশন নিচ্ছ, দেখবে তুমি যখন একজনের গাইডেন্স নেবে সহজেই তুমি ধরতে পারবে যে আচ্ছা কোনটা ইম্পর্টেন্ট কোনটা নয়, কোনটা কি, কারণ যিনি কিনা যার এক্সপিরিয়েন্স আছে তিনি সব জানেন এবং তিনি ওইভাবে তোমাকে গাইড করার চেষ্টা করেন যেন কিনা তুমি যেটা কিনা নেট হয়তো বা 2 বছরে গিয়ে কোয়ালিফাই করতে, সেখানে তুমি 6 মাসে ইভেন 1 বছরের মধ্যে তুমি কোয়ালিফাই করে যেতে পারো। এই জায়গাটাকে কিন্তু ভয়গটস্কি গুরুত্ব দিলেন যে এমকেও বা মোর নলেজেবল আদার্সের কিন্তু একটা বড় ভূমিকা আছে লার্নিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে? তো সেই জায়গাটাকে নির্ধারণ করা কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হলো। এবার ভয়গটস্কি ল্যাঙ্গুয়েজকে আমরা একটু আগে বললাম তিনি ক্রুশিয়াল রোল ধরেছিলেন ল্যাঙ্গুয়েজের। এবার এই ল্যাঙ্গুয়েজকে বোঝাতে গিয়ে তিনি বললেন যে আমাদের যে থট আছে, আমাদের যে ধারণা আছে আর আমাদের যে ল্যাঙ্গুয়েজ আছে, এই দুটো না যখন একটি বাচ্চা ধরে না বড় হচ্ছে তখন এগুলো সাধারণত আলাদা আলাদা থাকে। থট এবং ল্যাঙ্গুয়েজ মূলত আলাদা আলাদা থাকে। ঠিক আছে? তো মানে যখন বাচ্চা জাস্ট একজন সদ্যজাত বাচ্চা সে মূলত কি করছে, যখন বিষয়গুলোকে আমরা তার দেখছি তখন দেখবে থট এবং ল্যাঙ্গুয়েজ এই দুটোই তাদের আলাদা থাকে, কিন্তু যত তারা ডেভেলপ করতে থাকে বা যত তাদের বিকাশ হয় বা যত তাদের বৃদ্ধি হয় তত বেশি দেখবে তাদের এইগুলো মার্চ হওয়া শুরু হয়, এক হওয়া শুরু হয়। থট এবং ল্যাঙ্গুয়েজ এক হওয়া শুরু হয়, ভাষা এবং ভাবনা বা ধারণা দুটো দেখবে এক হওয়া শুরু হয়। ওই জন্য বলছে মার্জিং অ্যাট অ্যারাউন্ড 3 years of age। বলছে এই যে থট এবং ভাষা এগুলো মার্জিং হওয়া শুরু হয়, এটা মোটামুটিভাবে 3 বছর বয়স থেকে এটা মার্জিং হতে দেখা যায়, এটা ভয়গটস্কি দাবি করছে। তিনি বলছেন অ্যাট দিস পয়েন্ট, এই যে মার্জিং এর সময়টা, স্পিচ অ্যান্ড থট বিকেম ইন্ডিপেন্ডেন্ট, বলছে ইন্টারডিপেন্ডেন্ট। বলছে স্পিচ যা বলবে স্টুডেন্ট বা লার্নার এবং তার মধ্যে যে ধারণাটা আছে এই দুটো ইন্টারডিপেন্ডেন্ট হয়ে যায়, মানে একে অপর ছাড়া চলতে পারে না। ঠিক আছে? তো থট আসবে সেই ভিত্তিতে স্পিচ করছে, এই যে বা স্পিচের জায়গার জন্য থট তৈরি হচ্ছে, এই যে জায়গাগুলো ভয়গটস্কি কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজকে একটা ক্রুশিয়াল পার্ট হিসেবে ধরলেন। তাহলে পরীক্ষা কিন্তু আসতে পারে। ভয়গটস্কি কিন্তু বলেছেন ইনিশিয়ালি বা শুরুর দিকে কিন্তু থট এবং ল্যাঙ্গুয়েজ আলাদা থাকে, কিন্তু যত বয়স বাড়তে থাকে তত থট আর ল্যাঙ্গুয়েজ কিন্তু এক হয়ে যায়। এবার যদি তাকে আমরা দেখি, ভয়গটস্কি 3টে ফর্ম বললেন ল্যাঙ্গুয়েজের। তিনি বললেন যে ল্যাঙ্গুয়েজ, টোটাল যে ল্যাঙ্গুয়েজ সিস্টেম আছে, এই ল্যাঙ্গুয়েজ সিস্টেমের 3টে ফরমেশন আছে। তিনি একটা বললেন সোশ্যাল স্পিচ, একটা বললেন এই সোশ্যাল স্পিচটা কি, হুইচ ইজ এক্সটার্নাল কমিউনিকেশন ইউজ টু টক টু আদার্স। বলছে যখন কিনা একটি বাচ্চা কি করে, এক্সটার্নাল কমিউনিকেশন করে অন্যদের সাথে কমিউনিকেট করবার জন্য, এটাকে তিনি বলেন সোশ্যাল স্পিচ। এটা মোটামুটিভাবে 2 বছর বয়স থেকে দেখা যায়। তারপর তিনি বললেন প্রাইভেট স্পিচ। প্রাইভেট স্পিচের ক্ষেত্রে তিনি কি বললেন, ফ্রম দ্য এজ অফ 3, বলছে 3 বছর বয়স থেকে এটা দেখা যায়, হুইচ ইজ ডিরেক্টেড টু সেলফ অ্যান্ড সার্ভস ইন ইন্টেলেকচুয়াল ফাংশন। বলছে যখন কিনা লার্নারদের বৌদ্ধিক বিকাশ হওয়া শুরু হচ্ছে ধীরে ধীরে, আর কি খুবই রেয়ার কিন্তু ধীরে ধীরে হচ্ছে, তখন তাদের মধ্যে প্রাইভেট স্পিচ হচ্ছে। প্রাইভেট স্পিচটাকে এভাবে বোঝার চেষ্টা করো, দেখবে
কোনো একটি বাচ্চাকে 3 বছর, যাদের 3 বছরের বয়সের অধিক বাচ্চা আছে বাড়িতে, একটুখানি লক্ষ্য করবে, ধরে নাও সে কোনো একটা ভুল কাজ করলো, একটু বকা দিলে, তো দেখবে সে না কিছু না, মানে কোনো একটা ভুল কাজ সে করতে যাবে, তো একটু বকা দিলেও না কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে, ভাববে যে এটা করা কিনা, তারপরে তার মতো করে সে করার চেষ্টা করবে, কিন্তু ভাববে। তো এটা হচ্ছে প্রাইভেট স্পিচ, ঠিক আছে? তো এই জায়গাটা কিন্তু ডেভেলপ হওয়া শুরু হয় 3 বছর থেকে। তারপর ফাইনালি আসে হচ্ছে সাইলেন্ট ইনার স্পিচ। ভয়গটসি বলছেন সাইলেন্ট ইনার স্পিচের মধ্যে মোটামুটিভাবে বয়স যখন 7 থেকে 7-এর অধিক হয়ে যাচ্ছে, তখন এটা মূলত আমাদের মধ্যে ডেভেলপ হয়ে যায়। এই যে তোমরা আছো, তোমাদের সবার মধ্যে এটা ডেভেলপটা আছে এখন, যে কোনটা বলা উচিত কোনটা নয়। এটাতে আমরা কি করি, সেলফ রেগুলেট করি, নিজেদেরকে রেগুলেট করি, ঠিক আছে? তো রেগুলেট করি, আমাদের থটগুলোকে যখন বোঝানোর চেষ্টা করছি তখন রেগুলেট করে বোঝানোর চেষ্টা করছি যে কোনটা বলবো কোনটা নয়, বা কিভাবে বলবো। এই যে জায়গাগুলো আছে, এগুলো কিন্তু আমাদের এই 3 ফর্ম অফ ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু আমরা ধরতে পারি। এরপরে আসবে ফাইনাল যেটা আমাদের আসবে, পিয়াজে এবং ভয়গটসির পার্থক্যটা কি। পিয়াজেও এক কথা বললেন, ভয়গটসিও আরেক কথা বললেন, তাহলে পার্থক্যটা কি? পিয়াজের থটের উপরে আমি একটা ডিটেল ক্লাস আনতে চাইছি। আবারও বলবো, যদি তোমাদের ক্লাসের দরকার হয় কমেন্ট সেকশনে জানাও, দেখবে আমি 2-1-এর মধ্যে ক্লাস নিয়ে আসবো যদি তোমাদের দরকার হয়। তো পিয়াজে কি বললেন, পিয়াজের থিওরি ফোকাস করে হচ্ছে অন দ্য স্টেজেস অন কগনিটিভ ডেভেলপমেন্ট, যেখানে কিনা প্রপোজিং চাইল্ড প্রোগ্রেস থ্রু 4 ডিস্টিংক্ট স্টেজেস, যেখানে তিনি কগনিটিভ ডেভেলপমেন্টের 4টে স্টেজ দেখিয়েছেন এবং তিনি বলেছেন যে 4টে স্টেজেসের মাধ্যমে লার্নারদের জ্ঞানীয় বিকাশটা হচ্ছে। Each stage is characterized by different way of thinking and understanding the world. এখানে পিয়াজে যেটা বললেন যে প্রত্যেকটি স্টেজে ডিফারেন্ট ওয়েতে এই পৃথিবীটাকে, এনভায়রনমেন্টটাকে লার্নাররা অ্যাকোয়ার করবার চেষ্টা করে। এর জন্যই আমরা বলি যে পিয়াজে গুরুত্ব দেন হচ্ছে ফিজিক্যাল এনভায়রনমেন্টের সাথে ইন্টারাক্ট করবার জায়গাটাকে। ভয়গটসি কিন্তু ফিজিক্যাল এনভায়রনমেন্টের সাথে বললেন না, তিনি বললেন যে সোশ্যাল, সমাজটার উপরে কিন্তু গুরুত্ব দিলেন। এনভায়রনমেন্টের ভিতর থেকে সমাজের উপরে তিনি গুরুত্ব দিচ্ছেন, ঠিক আছে? বলছে দিস থিওরি এমফাসাইজ অন সিকুয়েন্সিয়াল ইউনিভার্সাল নেচার, যেটা কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে আমরা দেখতে পারি। ভয়গটসি কি বললেন, ভয়গটসির থিওরি এমফাসাইজ অন দ্য ফান্ডামেন্টাল রোল অফ সোশ্যাল ইন্টারাকশন, সোশ্যালি কতটা ইন্টারাক্ট করছি আমরা তার উপরে গুরুত্ব দিচ্ছেন। যে তিনি বলছেন যে একজন লার্নারের জ্ঞানীয় বিকাশের ক্ষেত্রে সোশ্যাল ইন্টারাকশন খুবই ইম্পর্টেন্ট, সাজেস্টিং দ্যাট, তিনি বললেন, সাজেস্ট করলেন, চাইল্ড লার্ন থ্রু গাইডেড ইন্টারাকশন উইথ মোর নলেজেবল আদার্স। বাচ্চারা মূলত অন্যদের থেকে শেখার চেষ্টা করে, যারা কিনা তাদের থেকে একটু বেটার জানে, তাদের থেকে শেখার চেষ্টা করে, এবং সেখানে লার্নিংটা তাদের বেটার হওয়ার সম্ভাবনা থাকে। This theory uniquely highlight the importance of culture, social context in shaping cognitive development. এই থিওরি, এই ভয়গটসির এই থিওরিটি সব থেকে বেশি গুরুত্ব দেয় কালচারের ওপরে, সোশ্যাল ইন্টারাকশনের ওপরে এবং ল্যাঙ্গুয়েজের ওপরে, যেখানে কিনা লার্নারের কগনিটিভ ডেভেলপমেন্টটা ত্বরান্বিত হচ্ছে, যেটা তোমাদের আমি একদম ক্লাসের শুরুতেই বুঝিয়েছিলাম। বুঝতে পারলে সবাই? একটু লিখে জানাবে। এবারে এই ক্লাসের পিডিএফটা কীভাবে পাবে সেটা আমি জানাচ্ছি। এবার তোমরা একটুখানি বলো সবাই বুঝতে পেরেছো কিনা, একটু লিখে জানাও, একটু লিখে জানাও। আর যদি ক্লাসটি ভালো লাগলো এবং এই রকমই ক্লাস যদি তোমার দরকার, এবং পিয়াজের থেকে শুরু করে বাকি যে থট প্রসেসগুলো আছে পেপার 2 এডুকেশনের পেপার 2-র ক্ষেত্রেও বা পেপার 1-এর ক্ষেত্রেও, সবগুলোকে কিন্তু আমি নিয়ে আসার চেষ্টা করব। তোমরা অবশ্যই জানাও যে এই ধরনের ক্লাসেসগুলো তোমাদের দরকার আছে কিনা, আর অবশ্যই লাইক করবে। লাইক করলে কিন্তু আমরা একটু হলেও ধারণা পাই যে তোমাদের কোন জায়গাগুলো ভালো লাগছে, কোনগুলো নয়। লাইক না করলে কিন্তু আমরা সেই জায়গাগুলো কিন্তু ধারণা পাই না। তো অবশ্যই লাইক করবে যেন এই ধরনের ক্লাসেসগুলো রেগুলার বেসিসে আনতে পারি। আচ্ছা, এবার আমি আশা করি সবাই লাইক করে নিয়েছো এবং কমেন্ট অনেকেই করেছো। এবার একটুখানি তোমাদের একটু ডিটেলসে বলি বিষয়টা। দেখো, পিয়াজে আর ভয়গটসির এই যে জায়গাগুলো আমরা আজকে পড়লাম, এটা নিয়ে আরেকটা ক্লাস আমি 2-1-এর মধ্যে আনবো, যেটা আমাদের অ্যাপে হবে। সবাই যারা আমাদের অ্যাপ ডাউনলোড করোনি, আমাদের প্লে স্টোরে যাবে, গুগল প্লে স্টোরে যাবে, ওখানে আমাদের অ্যাপের নাম অর্থাৎ বিএসজি নেটসের ক্লাসেস লিখবে, দেখবে যে এটা আসবে। আমাদের দেখছুই আমাদের ইউটিউব চ্যানেলে যে লোগোটা আছে, সেই লোগোটা দিয়ে ওখানে টাচ করে ওখানে তারপর অ্যাপটাকে ডাউনলোড করে রেজিস্টার করে নেবে, ঠিক আছে? তো কারণ এরপরে আরেকটা ক্লাস আসবে, যেখানে কিনা আমি এই যে যা পড়ালাম, প্রিভিয়াস ইয়ারে কী ধরনের কোশ্চেন এসেছে, সে সিটেড হোক, ইউজিসি নেট হোক, বা সেটার প্রেক্ষিতেই হোক না কেন, যে ধরনের কোশ্চেন এসেছে সেই কোশ্চেনগুলোকে এক জায়গায় করে তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে তবে পুরো নোটটাকে ওই দিন আমি প্রোভাইড করবো। 2-1-এর মধ্যে ক্লাসটি আসবে। তো অবশ্যই চেষ্টা করবে মূলত তোমরা গ্রুপে যুক্ত থাকার, যে গ্রুপটা আমি আগে বললাম, কারণ ওই গ্রুপের মধ্যেই কিন্তু সমস্ত ইনফরমেশন পাওয়া যায়। ডেসক্রিপশন বক্সেও কিন্তু ওই গ্রুপের লিঙ্কটা আছে, তো সবাই সেই গ্রুপের লিঙ্কটা কিন্তু নিয়ে নেবে। তো
তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগছে। তো এই পর্যন্তই আজকে রাখছি। আর নেক্সট ক্লাস আমাদের খুব তাড়াতাড়ি আসবে, 2-1 মধ্যেই আসবে। আমি ডেসক্রিপশন বক্সের যে গ্রুপের লিঙ্কটা দিলাম এবং যে কিউআর কোডটা দিলাম এর আগে গ্রুপের, সেটার মাধ্যমে তোমরা চেষ্টা করবে ক্লাসে যুক্ত থাকার, যেন এই ধরনের ক্লাসেসগুলো তোমাদের রেগুলার বেসিসে আমি আনতে পারি। তাহলে সবাই ভালো থেকো, নমস্কার। আজকের ক্লাস এই পর্যন্ত রাখছি। সবার কাছে রিকোয়েস্ট থাকবে ক্লাসটিকে লাইক করার, এবং যারা যারা নতুন আছো অবশ্যই মাস্ট বি সাবস্ক্রাইব করবে, কারণ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণটাই নেট সেট সিটেড এগুলোর জন্যই ডেডিকেটেড। তো অবশ্যই চেষ্টা করবে যুক্ত থাকার। রাখছি তাহলে।